আসসালামু আলাইকুম। আজকে আমরা কারক নিয়ে একটু ডিসকাস করব। কারক কারকটা যদি আমরা ভাঙায় লিখি তাহলে কি হবে? কি যোগ নক। তাহলে পরীক্ষা আসতে পারে, এখানে একটা ধাতু চিহ্ন আছে, কারক কি যোগে সাধিত শব্দ। তাহলে কারক হচ্ছে একটা প্রত্যয় যোগে সাধিত শব্দ। তাহলে এটা কি প্রত্যয়? যেহেতু ধাতু চিহ্ন আছে তাহলে অবশ্যই এটা হবে কি কৃত প্রত্যয়। এখন ক্রি অর্থ হচ্ছে ক্রিয়া আর নক হচ্ছে সম্পর্ক। অর্থাৎ ক্রিয়ার সাথে যে সম্পর্ক সেটাই হচ্ছে মূলত কারক। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। তো আমি এখন একটা বাক্য লিখি, যেমন আমি ভাত খাই। এই বাক্যটা হচ্ছে সবারই পছন্দের, এই কারণে এটা লিখলাম। তাহলে আমরা পরীক্ষার সময় এখানে ভাত, আমি যে কটার নিচে দাগ থাকতে পারে, আমরা সবার আগে কি করি? দাগ কোথায় আছে সেটা খুঁজি। আমাদের প্রথমে খুঁজতে হবে এখানে ক্রিয়া কোনটা। তাহলে আমরা দাগ এটা অবশ্যই খুঁজবো, কিন্তু ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যেটার নিচে দাগ ক্রিয়াটা আগে বার করা, তারপরে আমরা দাগ নিয়ে আসবো। তাহলে এখানে আমি ভাত খাই, এখানে ক্রিয়াকে খাওয়া, খাওয়া একটা ক্রিয়া। তাহলে খাওয়ার কাজটা কে করছে? আমি খাচ্ছি, তাহলে আমি হচ্ছে কর্তা। আর কি খাচ্ছি? ভাত, তাহলে এটা হচ্ছে কর্ম। তাহলে কর্তা কি? তা আমি লিখি যে, যা বা যারা ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্তা। তাহলে যে, যা বা যারা, তাহলে কে কে খাচ্ছে? আমি খাচ্ছি, তাহলে আমি হচ্ছে কর্তা। কি 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 খাচ্ছি? সেটা হচ্ছে কর্ম। তার মানে ক্রিয়ার যে বিষয়টা, আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি, তাহলে ক্রিয়ার বিষয়টা হচ্ছে আমাদের কর্ম। ক্রিয়ার বিষয়টা হচ্ছে কর্ম। তাহলে আমি আরেকটা বাক্য লিখি যে, আমাকে ভাত দাও। তাহলে এখানে দাও, আগে আমাদেরকে ক্রিয়াটা বার করতে হবে। তাহলে দাও হচ্ছে ক্রিয়া। তাহলে আমাকে ভাত দাও, ভাতটা কে দিবে? আমি কি আমাকে ভাত দেবো? না, অন্য কেউ আমাকে ভাত দিবে। রহিম, করিম, যে কেউ হইতে পারে আমাকে ভাত দাও। তাহলে অন্যজন আমাকে ভাত দিবে, এখানে কিন্তু কর্তাটা নাই। আমরা অনেকে ভুল করে ফেলি, এটাকে কর্তা দিয়ে দিই, এটা কর্তা না। তাহলে দাওয়ার কাজটা কে করবে? হয়তো এখানে বাক্যে নাই, অন্য অন্য কেউ দিতে পারে, রহিম, করিম, সেলিমা টেলিমা, যে কেউ হইতে পারে। তাইলে এখানে কর্তা নাই। তাহলে এটা আমাকে আর ভাত, এই দুটোটাই হচ্ছে কর্ম। তাহলে এটা হচ্ছে গৌণ কর্ম আর এটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে কর্তা যাকে আশ্রয় করে কাজটা করে সেটা হচ্ছে গৌণ কর্ম, আর ক্রিয়ার যে বিষয়টা, মূল বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম। যেমন আরেকটু উদাহরণ দিই, বাবা আমাকে বই দিয়েছে। তাহলে এখানে ভাব কি? ক্রিয়া হচ্ছে দিয়েছে। তাহলে বাবা আমাকে বই দিয়েছে, কে কে দিয়েছে? বাবা। তাহলে বাবা হচ্ছে এখানে কর্তা। কি দিয়েছে? বই দিয়েছে আমাকে। তাহলে এই দুইটা হচ্ছে কর্ম। তাহলে এটা হচ্ছে গৌণ কর্ম, মানে যাকে আশ্রয় করে দিয়েছে, মানে আমাকে আশ্রয় করে বইটা দিয়েছে। তাহলে আমি হচ্ছে গৌণ কর্ম, আর কি দিয়েছে, যে কি আর বিষয়টা, সেটা হচ্ছে তোমার মুখ্য কর্ম। তাহলে এখন আমি যদি বলি যে ডাক্তার ডাকো, তাহলে এখানে ডাক্তারটা কি? ডাকোটা হচ্ছে ক্রিয়া। ডাক্তার ডাকো, ডাক্তার কি ডাক্তারকে ডাকবে? না অন্য কেউ ডাকবে। তাহলে এখানে কর্তা নাই, কর্তা না না থাকলে নাই। তাহলে এখানে ডাক্তার হচ্ছে কি? কর্ম। যেহেতু ডাক্তার তো নিজে নিজেকে ডাকতে পারবে না, অন্য কেউ ডাকবে। তাহলে ডাক্তার এখানে হচ্ছে কর্ম। যেমন আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আল্লাহ কি নিজেকে নিজেকে ডাকবে, নাকি আমরা আল্লাহকে ডাকবো? আল্লাহ এমনি ঠিক আছে, কর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সেটা ঠিক আছে। কিন্তু এই বাক্যের মধ্যে এখানে আল্লাহ কি? আল্লাহ হচ্ছে একটা কর্ম। তারা আরো হইতে পারে, যেমন কাজী ডাকো, কাজীকে ডাকবে কে? অন্য কেউ ডাকবে।
তাহলে এখানে কর্তা নাই, তাহলে কাজই, এটা হচ্ছে কর্ম। ওকে, তাহলে নেক্সট আমরা একটা বাক্য লিখি, আমি ভাত খাই। এই বাক্যের মধ্যে আমরা বলছিলাম খাওয়া হচ্ছে ক্রিয়া, আমি হচ্ছে কর্তা, আর ভাত হচ্ছে কর্ম, ক্রিয়ার বিষয়টা হচ্ছে কর্ম। তাহলে আমি যদি বলি আমি টেবিলে ভাত খাই, তাহলে এখানে টেবিলটা কি? টেবিলটা হচ্ছে অধিকরণ। তাহলে অধিকরণের সংজ্ঞা কি হবে? যে ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে অধিকরণ বলে। তাহলে আমি কোথায় বসে খাচ্ছি, এটা একটা স্থান, টেবিলে বসে খাচ্ছি, বা প্লেনে বসে খাইতে পারি, নৌকায় বসে বা খাইতে পারি, মাঠে খাইতে পারি। যে স্থান যদি উল্লেখ থাকে তাহলে সেটা হবে অধিকরণ, এটা হবে স্থানাধিকরণ। অধিকরণ আবার ভাগ আছে, স্থান অধিকরণ, কাল অধিকরণ। তাহলে ক্রিয়া সংগঠনের স্থান বা সময়কে অধিকরণ বলে। যেখানে স্থান থাকবে সেটা হবে স্থানাধিকরণ, যেখানে সময় থাকবে সেটা হবে কালাধিকরণ। এখন আমি আরো উদাহরণ দিই। তাহলে আমি ওইখানে বাক্যটা কি লিখেছিলাম? আমি টেবিলে ভাত খাই। সেখানে বলছিলাম খাওয়াটা হচ্ছে ক্রিয়া, তাহলে কে খাচ্ছে? আমি খাচ্ছি, আমি হচ্ছে কি কর্তা, কি খাচ্ছি? ভাত, সেটা হচ্ছে কর্ম। আর কোথায় বসে খাচ্ছি? টেবিলে, সেটা হচ্ছে অধিকরণ, মানে হচ্ছে স্থানাধিকরণ। আর আমি যদি বলি আমি টেবিলে ভাত খাই সকালে, বিকালে, রাতে, তাহলে এটা তখন সেটা হয়ে যাবে কি কালাধিকরণ। যখন সময়টা থাকবে কোন সময়ে, তখন সেটা হবে কালাধিকরণ, যখন স্থান থাকবে সেটা হবে স্থানাধিকরণ। তাহলে আমি আরো উদাহরণ দিই, যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ডালিম গাছের তলে। তাহলে কবরটা কোথায়? ডালিম গাছের তলে। তাহলে এটা কি? এটা হচ্ছে অধিকরণ বা স্থানাধিকরণ। আরো হইতে পারে যে আকাশে চাঁদ উঠেছে, তাহলে চাঁদ কোথায় উঠেছে? আকাশে। তাহলে এখানে চাঁদ কি উঠেছে? আকাশে চাঁদ উঠেছে, তাহলে চাঁদ এখানে হবে স্থানাধিকরণ। রাতে চাঁদ উঠেছে, তাহলে চাঁদটা কখন উঠেছে? সময় কিন্তু রাতে, তাহলে রাত হবে অধিকরণ, কিন্তু কি অধিকরণ? কালাধিকরণ। আর হতে পারে আমি সকালবেলা টেবিলে বসে ভাত খাচ্ছি, আমি সকালবেলা টেবিলে বসে ভাত খাচ্ছি। মানে খাচ্ছিটা হচ্ছে ক্রিয়া, তাহলে কে খাচ্ছে? আমি, আমি হচ্ছে কি কর্তা, কি খাচ্ছি? ভাত, ভাত হচ্ছে কর্ম। কখন খাচ্ছি? সকালবেলা, তাহলে সকালবেলা হচ্ছে কি অধিকরণ। কিসে কোথায় খাচ্ছি? স্থানটা হচ্ছে কি টেবিল, টেবিলটা হচ্ছে অধিকরণ। একটা হচ্ছে স্থানাধিকরণ আর একটা হচ্ছে কি কালাধিকরণ। তাহলে আমরা যদি আবার বিষণ যে আকাশে চাঁদ উঠেছে, তাহলে কোথায় চাঁদ উঠেছে? সরি, এখানে চাঁদ না, এখানে হবে আকাশের নিচে দাগ হবে, আকাশে চাঁদ উঠেছে, তার মানে স্থানাধিকরণ। আর এখানে কখন চাঁদ উঠেছে? রাতে চাঁদ উঠেছে, তাহলে রাত হচ্ছে কালাধিকরণ। আর আমি সকালবেলা টেবিলে বসে ভাত খাই, তাহলে কখন ভাত খাচ্ছি? সকালবেলা। কোথায় খাচ্ছি? টেবিলে, তাহলে একটা হচ্ছে স্থানাধিকরণ, একটা হচ্ছে কালাধিকরণ। এখন যদি আমি আরো একটা বাক্য লিখি, যে আমি ভাত খাই, তাহলে ভাত কি আমি নিজে নিজে খাইতে পারবো? যে ভাতকে যদি বলি ভাত, যা আ আ করছি, মুখে ঢুকবে? যদি চিচিং ফাক ছু যত তন্ত্র মন্ত্র করি, ভাত কি মুখে যাবে? না। তাহলে আমি কি দ্বারা ভাত খাই? হাত দ্বারা। হাত কিন্তু ভাত খায় না, ভাত খাই আমি, কিন্তু কি দ্বারা ভাত খাচ্ছি? হাত দ্বারা। তাহলে এই হাত হচ্ছে একটা উপকরণ, তাহলে এই হাত হচ্ছে আপনার করণ। তাহলে সংজ্ঞাটা হবে এরকম, যে ক্রিয়া সংগঠনের উপায়, উপকরণ বা মাধ্যমকে বলা হয় করণ।
যেমন আমি লিখছি, আমি কি দিয়ে লিখছি, আমি যদি লিখি, লেখা বস্তা আছে না, তাহলে আমি কি দিয়ে লিখছি, আমি কলম দিয়ে লিখছি। এখানে কলম হচ্ছে একটা কি উপকরণ, তাহলে কলমটা হচ্ছে এখানে করণ কারক। যেমন মিনা গান গায়, মিনা গান গায়, এখানে গাওয়াটা হচ্ছে কি ক্রিয়া। কে কে গাচ্ছে? গান, মিনা, তাহলে মিনা কি এখানে কর্তা, কি গাচ্ছে? গান, তাহলে গান হচ্ছে কর্ম। এখন সে গানটা কোথায় গাইতে পারে? যেমন মাঠে, স্টেজে, বাথরুমে, বাথরুম সিঙ্গার আছে, কেউ মাদুরে, যেখানে ইচ্ছা সেখানে গাক। তাহলে ধরেন সে মাঠে গান গাচ্ছে বা স্টেজে গান গাচ্ছে, তখন এটা হচ্ছে কি অধিকরণ। কোথায় গান গাচ্ছে? স্টেজ, এটা হচ্ছে অধিকরণ। তখন সে স্টেজে গান গাচ্ছে, আবার কি সকালে, বিকালে, রাতে, যে কোনো সময় হতে পারে, সকালে, রাতে, তখন সেটাও হবে কি অধিকরণ। তখন এটা হবে স্থানাধিকরণ, আর রাতে, সকালে এটা হবে কালাধিকরণ। এখন সে যে গানটা গাচ্ছে, তখন সে তো কোনো একটা মাইক্রোফোন, হারমোনিয়াম এগুলো দ্বারা গান গাইতে পারে, তখন যে হারমোনিয়াম, মাইক্রোফোন এগুলো হয়ে যাবে কি করণ, কারণ এগুলো হচ্ছে একটা উপকরণ। যেমন আমি ক্লাস নিচ্ছি, কি দিয়ে ক্লাস নিচ্ছি? মোবাইল দিয়ে। এই মোবাইলটা হচ্ছে কি একটা উপকরণ, তখন এই মোবাইলটা হয়ে যাবে তখন কি করণ কারক। তাহলে এরকম মূল আপনার কারক হচ্ছে চারটাই: কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, করণ কারক। আর বাকি যে দুইটা আছে সম্প্রদান কারক, ওইগুলা তেমন ধরা হয় না। তারপরে আমি আরেকটা বাক্য লিখি, যেমন ধরেন যে ভাগে মহিষে এক ঘাটে জল খায়। আমাদের সম্পাদান আর অপাদান কারক নিয়ে নেক্সটে ভিডিও হবে, সমস্যা নাই। তাহলে এখানে খাওয়া হচ্ছে কি ক্রিয়া। কে কে খাচ্ছে? ভাগে মহিষে খাচ্ছে। কি খাচ্ছে? জল খাচ্ছে। এখানে জল ভাগে মহিষে খাচ্ছে, তাহলে ভাগে মহিষে হচ্ছে কি কর্তা। যেহেতু এখানে দুইটা প্রাণী একই কাজ করছে, তাহলে এটা হচ্ছে আপনার বেতিহার কর্তা। কর্তার অনেক ভাগ আছে, এগুলো নিয়ে আমরা পরে ক্লাস নেব। তাহলে আমরা মনে রাখি যে ভাগে মহিষে হচ্ছে কর্তা, কি খাচ্ছে? জল, জল হচ্ছে একটা কি কর্ম, আর কোথায় খাচ্ছে? এক ঘাটে, তাহলে এক ঘাটে হচ্ছে কি আপনার অধিকরণ। এখন আমাদের পরীক্ষায় কিছু কিছু বাক্য আছে যে যেগুলোর নিচে দাগ থাকে না, তাহলে আমরা দাগ না থাকলে কি ওইটার আনসার দিব না, নাকি ওইটা ভুল? যেমন এরকম একটা দিলাম যে আমাকে, তাহলে আমি একটা বাক্য লিখলাম যে আমাকে ভাত দাও, এখানে কোনো দাগ নাই, তাহলে দাগ না না থাকলে নাই, তাহলে কি হয়েছে এখানে দাও, দাওটা কি? দাও হচ্ছে ক্রিয়া, তাহলে এটা নিয়ে তার কোনো কাজ নেই আমাদের। তাহলে আমাকে আর ভাত, এর দুইটাই তো কর্ম, তাহলে এখানে কি দাগ দেওয়ার কোনো দরকার আছে? না। পরীক্ষা যাচাই করবে যে আপনি আসলে জানেন কি না, এই কারণে এখানে দাগ দেয় নাই। তাহলে এখানে আমাকেও একটা কর্ম, ভাতও একটা কর্ম, কারণ দেওয়ার কাজটা ভাতটা কে দিবে? অন্য কেউ দিবে, এখানে তো কর্তা নাই। তাহলে আমাকে আর ভাত দোনোটাই যেহেতু কর্ম, তাহলে এখানে দাগ দেওয়ার কোনো দরকার নাই, তাহলে পরীক্ষার সময় এখানে দাগ দিবে না। যেমন আরো হতে পারে যে জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব জনে জনে, তাহলে এখানে জিজ্ঞেস করবে, তাহলে জিজ্ঞেসটা হচ্ছে ক্রিয়া, যে করবে সে হচ্ছে কি কর্তা, আর যাকে করবে সে হচ্ছে কি কর্ম। তাহলে এখানে জনে জনে এই জিনিসটা কি? এটা হবে কর্ম, কারণ জিজ্ঞাসিবে কে? জিজ্ঞাসিবে, তাহলে জিজ্ঞেসটা করবাতে অন্য কেউ, যেন রহিম, রহিমে জিজ্ঞেস করবে কি জনে জনে, সবাইকে সে জিজ্ঞেস করবে, তাহলে এখানে তো কর্তা নাই, জনে জনে এটা হচ্ছে কি কর্ম, আর জিজ্ঞাসিবে সেটা হচ্ছে কি ক্রিয়া। তাহলে এখন আরো একটা উদাহরণ দিই, যেমন সহজ উদাহরণ তো অনেক দিলাম, আমাকে বাদ দেবার কঠিন একটা উদাহরণ দিই, যে দেখো মা দাসের মনে। তাহলে এখানে ক্রিয়া কই? আমরা তো সবসময় ক্রিয়া খুঁজি কি বাক্যের শেষে, কিন্তু এখানে দেখো এই যে এখানে ক্রিয়াটা তো বাক্যের শুরুতে। সাধারণত ক্রিয়া সবসময় বাক্যের শেষে বসে, কিন্তু কিছু কিছু বাক্য আছে যে বাক্যটাকে সুমধুর বা সুন্দর করার জন্য ক্রিয়া অনেক সময় বাক্যের শুরুতেও বসতে পারে। তাহলে রেখো, এটা হচ্ছে ক্রিয়া। মা, রেখো মা দাসের মনে, তাহলে কে রাখবে? মা, তাহলে মা হচ্ছে কি কর্তা, কাকে রাখবে? দাসকে, তাহলে দাস হচ্ছে কি এখানে কর্ম, কোথায় রাখবে? মনে রাখবে, তাহলে মনে হচ্ছে কি এখানে অধিকরণ।
যেমন আমি বলতে পারি যান আমি তোমার মাথায় তুলে রাখবো, তাহলে কোথায় রাখবো? মাথায় রাখবো। তাহলে মাথায় এটা কি? অধিকরণ। তো ঠিক আছে, আমরা যে চারটা পড়লাম, যে কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, আর একটা হচ্ছে করণ কারক। নেক্সটে আমরা সম্প্রদান আর অপাদান নিয়েও পরবর্তী ক্লাস হবে। আজকে এতটুকুই, ধন্যবাদ।